কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। দিলীপ ঘোষ রয়েছেন দিলীপেই। ফের বিস্ফোরক বিজেপি নেতা শুভেন্দু সুকান্তকে কার্যত নিশানা দিলীপ ঘোষের। রাজ্য বিজেপি সভাপতির দাবিকে উস্কে দিলেন দিলীপ। লোকে হারা আসন জেতার জন্য প্ল্যানিং করে, আর এখন জেতা আসন হারাবার জন্য প্ল্যানিং হয়েছে। মেদিনীপুরে লড়তে দেওয়া হয়নি, রেজাল্ট দেখা গিয়েছে। এত সাংসদ বিধায়ক ছিল, তাহলে ভোট কমলো কেন? দেবশ্রী চৌধুরীর আসন বদল নিয়েও নিশানা দিলীপ ঘোষের। দেবশ্রী ওখানে জিততো না, এর পেছনে কি আছে? একের পর এক তোপ দিলীপ ঘোষের। ফের বিস্ফোরক বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুভেন্দু সুকান্তকে কার্যত নিশানা দিলীপ ঘোষের। রাজ্য বিজেপির সভাপতির দাবিকে উস্কে দিলেন দিলীপ। লোকে হারা আসন জেতার জন্য প্ল্যানিং করে, আর এখন জেতা আসন হারাবার জন্য প্ল্যানিং হচ্ছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। চলে যাব অয়নের কাছে। অয়ন, আবারও স্বকীয় মেজাজে দিলীপ ঘোষ এবং রীতিমতো বিস্ফোরক তিনি। তার মন্তব্য আজকে খুব ইন্টারেস্টিং একটা, যে মানুষ যেখানে হারা আসন আছে সেটা জেতার জন্য প্ল্যানিং হয়, কিন্তু এবারে তো ভোটের ফলাফল দেখে মনে হচ্ছে যে জিতে যাওয়া আসন হারাবার জন্য প্ল্যানিং হয়েছে। কাকে কটাক্ষ দিলীপ বাবু? হ্যাঁ দেখো, বিষোদ্গার করলেও এটা পরিষ্কার যে 2019-এর নিরিখে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপির আসন 18 থেকে কমে 12 হয়েছে। অর্থাৎ বিজেপি তাদের 6টি জেতা আসন এবার হেরেছে, যার মধ্যে অন্যতম আসন দিলীপ ঘোষের নিজের আসন। তিনি মেদিনীপুর থেকে আগেরবার জিতেছিলেন, এবার তিনি বর্ধমান দুর্গাপুর থেকে হেরে গিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে দিলীপ ঘোষ আজকে যে নামটি উত্থাপন করেছেন সেটি হচ্ছে দেবশ্রী চৌধুরী। তবে দেবশ্রী চৌধুরীর আসনে এবারও বিজেপি জিতেছে। সম্পূর্ণ আনকোড়া একজন প্রার্থী, যিনি স্থানীয় একটি পৌরসভার পৌর প্রতিনিধি, তিনি একেবারে সরাসরি লোকসভার ভোটে এবার জিতেছেন। অতএব সেখানে দেবশ্রী চৌধুরী দাঁড়ালেও তিনি জিততেন, বরঞ্চ জয়ের মার্জিন আরও বেশি হতো। তার বদলে দেবশ্রী চৌধুরীকে সুদূর উত্তরবঙ্গের রায়গঞ্জ থেকে সরাসরি টেনে নামিয়ে আনা হয়েছে দক্ষিণবঙ্গে, এবং তাকে দক্ষিণ কলকাতা তৃণমূলের শক্ত ঘাঁটি, সেখানে মালা রায়ের মতো একজন পোড় খাওয়া সাংসদ, তার বিরুদ্ধে তাকে প্রার্থী করে দেওয়া হয়েছে। অর্থাৎ এতদিন পর্যন্ত দিলীপ ঘোষ শুধুমাত্র নিজের আসন বদল নিয়ে প্রশ্ন তুলছিলেন, এবার কিন্তু তিনি সরাসরি নিজের সঙ্গে সঙ্গে দেবশ্রী চৌধুরীর আসন নিয়েও প্রশ্ন তুললেন। অর্থাৎ তার গত পরশু বা গতকালের যে ঘোষিত অবস্থান, তার থেকেও তিনি আরেক ধাপ এগোলেন, এবং তিনি একা নন, তিনি আরও একজন সাংসদ, অর্থাৎ এই মুহূর্তে যিনি প্রাক্তন সাংসদ হয়ে গেছেন দেবশ্রী চৌধুরী, তার নামও মেনশন করে চাপ বাড়ালেন শুভেন্দু সুকান্তর উপর। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শুনবো দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন এদিন দেবশ্রী চৌধুরীরও আসন বদল নিয়ে। যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে, আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব, কুর্মীরা আমার বিরুদ্ধে, তো যেখানে কুর্মী ভোট পুরুলিয়া সেখানে তো আমরা জিতে গেছি। কুর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে, আমাকে সরাবার জন্য। দ্বিতীয় হচ্ছে, দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলেছি তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে। সে আসন আমরা জিতেছি, আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল। একটা তাকে কে চিনত ওখানে? সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল, দেবশ্রী জিততো না। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে, সেটা তো ভাবতে হবে। কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। আমরা শুনলাম দিলীপ ঘোষ তার বক্তব্য। আমি আরো একবার চলে যাব অয়নের কাছে। অয়ন, এখানে তিনি বেশ কিছু প্রশ্নচিহ্ন ছুড়ে দিয়েছেন, এবং তার মধ্যে একটি অন্যতম বক্তব্য হচ্ছে কি পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতাদের হারানোর জন্য পাঠানো হয়েছিল। সেই কটাক্ষও কিন্তু এদিন শোনা গিয়েছে দিলীপ ঘোষের কথাতে, এবং তিনি খুব স্পষ্ট এই বিষয়টাতে। একেবারেই পশ্চিমবঙ্গের সংগঠন থেকে দিলীপ ঘোষকে সরিয়ে তাকে অব্যাহতি দিয়ে তাকে আন্দামান পাঠিয়ে দেওয়া, এবং তারপর সুকান্ত মজুমদারকে বিজেপির রাজ্য সভাপতি করা, এবং তারপর দলের হ্রাস, মূলত এই রাজ্যে শুভেন্দু সুকান্তর হাতে চলে যাওয়া নিয়ে দিলীপ ঘোষ অনেকদিন ধরেই বিভিন্ন মহল, তার ঘনিষ্ঠ মহল, সেখানে তার উষ্মা গোপন রাখেননি। কিন্তু যখন ভোটের ফল বেরিয়েছে তখন পর্যালোচনা করলে দেখা যাচ্ছে সত্যি বিজেপি কিন্তু 2019-এর থেকে 2024-এ অপেক্ষাকৃত অনেক খারাপ ফল করেছে। এবং এখানেই দিলীপ ঘোষের প্রশ্ন যে উইনিং ক্যান্ডিডেট
তাদের যে আসন সেই আসন ধরে রাখাটাই দস্তুর। উত্তর কলকাতাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলীয় কর্মী সমর্থকদের একটা বড় অংশের বিস্তর অভিযোগ ছিল, কিন্তু উত্তর কলকাতাতে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সুদীপ বন্দ্যোপাধ্যায় কি তার উপর আস্থা রেখেছেন। দক্ষিণে তিনি আস্থা রেখেছেন মালা রায়ের উপর। অর্থাৎ যারা জিতেছেন, বড় ব্যবধানে জিতেছেন বা দীর্ঘদিন ধরে জিতে আসছেন, সেই আসন তাদেরকে দেওয়াই দলের দস্তুর। বিশেষ করে বিজেপি যখন রাজ্যে ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে, আসন বাড়ানোর চেষ্টা করছে, তখন এই ধরনের দলীয় সিদ্ধান্ত কোথাও না কোথাও প্রশ্ন রাজনৈতিক মহলে আগেই তুলে দিয়েছিল যে কেন দিলীপ ঘোষের আসন বদল, কেন উত্তরবঙ্গ থেকে সরাসরি দেবশ্রী চৌধুরীকে দক্ষিণ কলকাতার মতো আসনে এনে ঠেলে দেওয়া। এই প্রশ্নগুলো এবার সরাসরি দিলীপ ঘোষ নিজেই তুলতে শুরু করেছেন এবং রাজনৈতিক বিশ্লেষকরা এখনও মনে করেন যে দিলীপ ঘোষের মনের মধ্যে এইসব কথা অনেকদিন আগে থেকেই জমা ছিল। তিনি শুধুমাত্র অপেক্ষা করছিলেন এই লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনার জন্য। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। সুকান্ত মজুমদার নিয়ে দিলীপ ঘোষ, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। রেজাল্ট খারাপ হলে কর্মীদের মনের মধ্যে ক্ষোভ বিক্ষোভ জাগে, তারা নিজের মতামত ব্যক্ত করেন বিভিন্নভাবে। রাজনীতির নতুন কিছু না, পোস্টার সারা বছরই পড়ে, সেটা অন্য জিনিস। কিন্তু পার্টির কথা ভাবতে হবে। যারা বলছেন তারা পার্টির স্বার্থে কথাবার্তা বলছেন, সেটা সবার সঙ্গে কথা বলা উচিত, মতামত নেওয়া উচিত, পর্যালোচনা হওয়া উচিত এই সময়টা। নাহলে কমাস পরে সবাই ভুলে যাবে, চাপা পড়ে যাবে, আবার সেই একই রেজাল্ট হবে। অয়নের কাছে একবার চলে যাবো। অয়ন, দিলীপ ঘোষ এখানে এটাও উল্লেখ করতে ভোলেননি যে এই যে দলীয় কর্মীদের ক্ষোভ, তারা এখন যে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে, এটা যদি দলের হাইকমান্ড এই নিয়ে কথা না বলেন এই মুহূর্তে, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে এটাও চাপা পড়ে যাবে এবং পরবর্তী আগামী যে সমস্ত ইলেকশনগুলো রয়েছে সেখানেও সে একই ধরনের ফল হতে দেখা যাবে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ঠিক গতকালে ফিরে যাই। দিলীপ ঘোষ গতকাল সকালে মন্তব্য করেছিলেন দলের সংগঠন শুয়ে পড়েছে। তার প্রত্যুত্তরে সুকান্ত মজুমদার বলেছেন কোথায় সংগঠন শুয়ে পড়েছে, তারা তো এই যে লোকসভা নির্বাচন, এতে বিধানসভাগত ফলাফলে 100 আসনে লিড নিয়েছেন, আর একটু ধাক্কা মারলে সেটা 130 হবে এবং তিনি 26-এ হাওয়া বদল করে দেবেন, অর্থাৎ তিনি পালা বদল ঘটিয়ে দেবেন। দিলীপ ঘোষ ঠিক এই যে পরিসংখ্যান বা এই যে তত্ত্ব, এটাকে খারিজ করেছেন এবং তিনি বলছেন যে না, 2019-এর লোকসভায় বিধানসভাগতভাবে যে প্রাপ্ত ভোটের শতাংশের হিসেব, সেই হিসেব অনুযায়ী কিন্তু এই 2024-এর লোকসভাতে বিজেপি আবার 38-এ ফিরেছে। মাঝে কিন্তু এটা বেড়ে 44 বা 45% করতে পেরেছিল বিজেপি। কেন আবার 38-এ নামলো? ভোটটা লোকসভার হচ্ছে, লোকে কেন্দ্রীয় ভোট দিচ্ছেন, নরেন্দ্র মোদীকে মুখ করে বিজেপি ভোটে লড়েছে। অর্থাৎ এক্ষেত্রেও যদি শতাংশের হিসেবে আবার এই জায়গাটা আগের জায়গায় ফিরে যায়, তাহলে সেটা সংগঠনের ফাঁকফোকর বা দুর্বলতার কারণে হয়েছে বলে দিলীপ ঘোষ নিজে মনে করছেন। এবং সেই কারণেই সুকান্ত মজুমদারের দেওয়া যে তথ্য বা যে পরিসংখ্যান বা লিডের যে গল্প, সেইটা কিন্তু দিলীপ ঘোষ খারিজ করেছেন এবং তিনি আবারও জানিয়েছেন দলের মধ্যে সংগঠনে বিস্তর ফাঁকফোকর রয়েছে এবং যে সমস্ত দলীয় কর্মী তারা পরিস্থিতির শিকার, তারা আক্রান্ত হচ্ছেন, তারা বাড়ি ছাড়া, এবার তাদের সঙ্গে কথা বলে দলের উচিত পরবর্তী ভোটের স্ট্র্যাটেজি ঠিক করা, নাহলে প্রতি ভোটেই কিন্তু এভাবে বিজেপির খারাপ ফল হতেই থাকবে। আর অয়নের পাশাপাশি আমরা এটাও দেখেছি দিলীপ ঘোষ তিনি বলেছেন যে তিনি মেদিনীপুরের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের সঙ্গে তিনি দেখা করতে যাবেন, তিনি কথা বলতে যাবেন এবং এর প্রত্যুত্তরে আমরা দেখেছি যে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন যে উনি যেখানেই যান না কেন তার জন্য পারমিশন প্রয়োজন। তাতে আবার পাল্টা দিলীপ ঘোষের বক্তব্য হচ্ছে কর্মীদের সঙ্গে দেখা করতে গেলে সেখানে পারমিশনের কি প্রয়োজন? একেবারেই তাই, কারণ তিনি যাবেন মানুষের সাথে কথা বলতে, আক্রান্তদের সঙ্গে কথা বলতে। ঠিক এই জায়গা থেকে অয়ন, আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করছি, আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুবাবু, দিলীপ ঘোষ তিনি বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্য নেতৃত্বের উদ্দেশ্যে, দলের রাজ্য নেতৃত্বের উদ্দেশ্যে। তার কিছু জিজ্ঞাসার মধ্যে অন্যতম হচ্ছে পার্টির প্রতিষ্ঠিত নেতাদের হারানোর জন্যই কি পাঠানো হয়েছিল? এতদিন তিনি নিজের আসন নিয়ে কথা বলছিলেন, এবার দেবশ্রী চৌধুরীর নাম নিয়ে তাকেও এক জায়গা থেকে অন্য জায়গায় দক্ষিণ কলকাতায় যেখানে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি সেখানে পাঠানো নিয়েও এবার তিনি মুখ খুলেছেন। দেখুন, বিষয়টা হচ্ছে একথা সত্যি যে পশ্চিমবঙ্গের যেটুকু বিজেপি নিজেদের সংগঠন তৈরি করতে পেরেছিল সেটা দিলীপ ঘোষের নেতৃত্বে, এবং তার ফসল সিপিএম এর সাথে হাত মিলিয়ে হোক বা যেভাবেই হোক তারা কিছুটা হলেও 2019-এ তুলতে পেরেছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা দিলীপ ঘোষের প্রতি অন্য দলের নেতা হলেও তার প্রতি যে অবমাননা হয়েছে সেটা আমরা বারবার দেখেছি। তাকে রাজ্য সভাপতি থেকে সরিয়ে দেওয়া, তাকে সর্বভারতীয় সহসভাপতি থেকে সরিয়ে দেওয়া,
সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারতাম। পার্টি অফিসে তার ঘর বন্ধ করে দেওয়া, তাকে পার্টি অফিসে মিটিং এ না ডাকা, নরেন্দ্র মোদী অমিত শাহ এলে সেখানে তাকে মর্যাদা না দেওয়া, এবং সর্বশেষে আমরা দেখলাম তার জেতা আসন থেকে সরিয়ে তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া। দেবশ্রী চৌধুরী যদিও তার নেতৃত্বে থানায় ভাঙচুর হয়েছে, সেই সমস্ত অসামাজিক কাজে তিনি যুক্ত থেকেছেন সেটা আমরা দেখেছি, কিন্তু তিনিও আবার একসময় মন্ত্রী ছিলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি তার সেই কেন্দ্রে হয়তো পরাজিত হবেন ভেবেই তাকে হয়তো অন্য জায়গায় পাঠানো হয়েছিল। সার্বিকভাবে বিজেপির মধ্যে মুসল পর্ব শুরু হয়ে গেছে। মানুষের রায় কোনটা বিজেপি এখন অন্তর্দ্বন্দ্বে জেরবার হতে হতে তারাও একদম খাদের কিনারায় পৌঁছে গেছে। আমি গতকালও একই কথা বলেছিলাম, আমার ব্যক্তিগত আশঙ্কা সিপিএম মানুষের রায় শূন্য, কংগ্রেস মানুষের রায় শূন্য। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হতে খাদের কিনারায় থাকা বিজেপি যদি খাদে তলিয়ে যায়, তাহলে আগামী বিধানসভায় তৃণমূলের বিরুদ্ধে লড়ার কেউ থাকবে না। তাই আমি চাই বিজেপি দলটা অন্তত টিকে থাকুক, যাতে বিধানসভার খেলার মাঠে আমরা একটা প্রতিদ্বন্দ্বী পাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।